মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক চেয়ারে বসে আছেন, সেই সাংবিধানিক চেয়ারে উনি যে শপথ নিয়ে বসেছিলেন যে আমাদের এখানে পশ্চিমবঙ্গকে রক্ষা করার শপথ, পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার শপথ, সেখানে উনি ওই চেয়ারে বসে উনি বলছেন যে 1 সেকেন্ডের মধ্যে একটি কমিউনিটি, মানে তার যে দুধেল গাই, যাদের ভোটে উনি ক্ষমতায় আছেন, তাদের উস্কে দেবেন এবং তারা গিয়ে বাঙালি হিন্দুদের খতম করে দেবে 1 সেকেন্ডে। এটা কি ধরনের কথাবার্তা? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। মদন মিত্র তো নিজেই পাগল। মদন মিত্র কদিন আগে বলেছেন রাম নাকি মুসলমান ছিলেন। আচ্ছা, মদন মানে মদ অন, ওনার 24 ঘন্টায় মদ অন থাকে। অতএব মদন মিত্র একজন মাতাল, উনি কি বললেন তাতে পশ্চিমবঙ্গের মানুষের কিছু যায় আসে? সেটা হচ্ছে মনে রাখতে হবে যে 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জির শেষ নির্বাচন। আচ্ছা, এটাই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসেবে শেষ নির্বাচন। মনে রাখতে হবে যে 2026-এর নির্বাচন মানে মমতা ব্যানার্জির বিসর্জন। এসএসসি কেলেঙ্কারিতে জড়িত পরেশ অধিকারী টিকিট পেয়েছে তৃণমূলের। রেশন কেলেঙ্কারিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক বালু টিকিট পেয়েছে এবং অ্যারেস্ট হয়েছিল, বালু টিকিট পেয়েছে, ইডি অ্যারেস্ট করেছিল। রেশন বন্টন কেলেঙ্কারিতে অভিযুক্ত শঙ্করাড্ডর মেয়ে টিকিট পেয়েছে। ধর্ষণ মামলায় অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে এসেছিল, ওকে টিকিট দিয়েছে। ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করেছে যে ওদের মন্ত্রী ছিল, অখিল গিরি, তাকে টিকিট দিয়েছে। জেল কাটা মদন মিত্র, তাকে টিকিট দিয়েছে। সারদা নারদাতে যুক্ত মদন মিত্র, তাকে টিকিট দিয়েছে। জেল কাটা কুণাল ঘোষ, তাকে টিকিট দিয়েছে। দেখুন, আমি টেলিভিশন ক্যামেরার সামনে ভারতীয় জনতা পার্টির সংগঠন নিয়ে আলোচনা করতে বসি। এগুলো তৃণমূলে হয়, তৃণমূলের সঙ্গে কথা বলতে। মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী হয়েছে, যে ওড়িশার মুখ্যমন্ত্রী হয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার আগের দিন উনি জানতেন না যে উনি মুখ্যমন্ত্রী হবেন। নমস্কার, আপনারা দেখছেন রাষ্ট্র টিভি বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। একেবারে আমরা যেটা দেখছি যে 26-এর ইলেকশন কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। ঘোষণা হয়েছে প্রার্থী তালিকাও। প্রথম প্রার্থী তালিকার পর দ্বিতীয় প্রার্থী তালিকা দুটোই কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল এবং সেখানেই কিন্তু আমরা দেখলাম পানিহাটি থেকে এবার দাঁড়াচ্ছেন অভয়ার মা, যেখানে কিনা তার একটা বামপন্থী মনোভাব ছিল সেখান থেকে একবারে বিজেপিতে। আর এই বিষয়ে আমরা আলোচনা করব বিজেপি মুখপাত্র, রাজ্য বিজেপি মুখপাত্র চার্লস নন্দীর সঙ্গে। দাদা, রাষ্ট্র টিভি। প্রথমে আপনাকে যে প্রশ্ন করবো যে একবারে আমরা দেখলাম পানিহাটি থেকে এবার অভয়ার মা তিনি দাঁড়াচ্ছেন বিজেপি প্রার্থী হয়ে। আমরা দেখেছিলাম যে যখন অভয়ার কাণ্ড হয় সেই সময় কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল একেবারে সিপিআইএম বা বামফ্রন্ট, যাই বলুন না কেন। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে বিজেপিতে যোগ দেন এবং বিজেপির থেকে প্রার্থী, কি বলবেন? না, বিষয়টা হচ্ছে অভয়ার মা দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে ওর যে মেয়ের মৃত্যু এবং রেপ এবং মার্ডার করে যেভাবে অমানবিকভাবে এবং যে ক্রুয়েলটির নিয়ে ওকে মারা হয়েছে, এটা তো ভয়ঙ্কর বিষয়। ওর মা বাবা অ্যাটলিস্ট দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে সিপিএম এতদিন ওর মৃত্যু নিয়ে রাজনীতির খেলা খেলেছে, ভোট পলিটিক্স করেছে। এতদিনই বুঝতে পেরেছেন যে সিপিএমের যে মূল রোলটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2026 সালে, সেটা হচ্ছে ভোট কাটোয়ার রোল। মানে সিপিএমকে ভোট দেওয়া মানে মমতা ব্যানার্জিকে সুবিধে করে দেওয়া। তাই উনি আলটিমেটলি বেসিক্যালি তো মমতা ব্যানার্জির এগেনস্টে ওনার ক্ষোভ, যে মমতা ব্যানার্জির রাজত্বে তার মেয়ে এভাবে রেপ এবং মার্ডার হলো। তাই জাস্টিসের জন্য উনি আলটিমেটলি বিজেপির সঙ্গেই মনে করেছেন যে থাকাটা ভালো। আচ্ছা, কোথাও গিয়ে কি এটা এফেক্টিভ হবে? এবার পানিহাটি বিধানসভায় কি কোনোভাবে বিজেপি আসতে পারে? আমি তার আগে আপনাকে দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে মনে রাখতে হবে যে 2026-এর নির্বাচন মমতা ব্যানার্জির শেষ নির্বাচন। আচ্ছা, এটাই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী হিসেবে শেষ নির্বাচন। মনে রাখতে হবে যে 2026-এর নির্বাচন মানে মমতা ব্যানার্জির বিসর্জন। আচ্ছা, অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে এই নির্বাচনে হারানোর জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মমতা ব্যানার্জি মামাটি মানুষ এবং তোলামূল পশ্চিমবঙ্গের ভোটারদের মন থেকে মুছে গেছে। মমতা ব্যানার্জি নেই, এটা মমতা ব্যানার্জির শেষ নির্বাচন। এবং মমতা ব্যানার্জিদের যে সরকার, মামাটি মানুষের সরকার, এটা 7 মে ওদের যে টার্ম শেষ হচ্ছে, অর্থাৎ আজকে থেকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যেমন মোদিজি এই রবিবারে, গত রবিবারে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যখন বলছিলেন যে কাউন্টডাউন স্টার্টেড, কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। মানে যদি আজকের দিনটা ধরেন, মমতা ব্যানার্জি সরকারের আয়ু হচ্ছে খুব বেশি হলে 47 থেকে 48 দিন। এই কনফিডেন্স তো বিজেপির প্রত্যেক বছরই থাকে, সেই কনফিডেন্স নিয়েও কি এবারে একই কথা বলছেন? না, এখানে দুটো ফ্যাক্টর আছে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনের একটি আলাদা পার্সপেক্টিভ আছে
21-এর নির্বাচনের সঙ্গে 24-এর নির্বাচনের সঙ্গে 24-এর লোকসভা, আবার 24-এর লোকসভার সঙ্গে 26-এর বিধানসভা মিলিয়ে ফেললে চলবে না। আপনাকে মনে রাখতে হবে যে ইতিমধ্যে কতগুলো বড় বড় ঘটনা ঘটে গেছে। যেমন ধরুন এসআইআর হয়েছে, এসআইআরে অলরেডি 60 লক্ষ নাম বাদ চলে গেছে এবং আরও যা নাম বাদ যাবে সেটা হয়তো অলমোস্ট প্রায় কোটিতে দাঁড়াবে। মনে রাখতে হবে 24-এর নির্বাচনের নিরিখে যদি আপনি ভোটার সংখ্যায় যান, আমরা মমতা ব্যানার্জির তোলামূলের থেকে পিছিয়ে আছি মাত্র 40 লাখ ভোটে, 40 থেকে 42 লাখের ভোটে আমরা পিছিয়ে আছি বিজেপি। আর যদি 21-এর নির্বাচনের নিরিখে যান তাহলে 60 লাখ ভোটে আমরা পিছিয়েছিলাম। অর্থাৎ যদি 60 লাখ ওদিকে 40 লাখ প্রায় যদি বাদ চলে যায় তাহলে হয়ে গেল 1 কোটি, এমনি এসআইআর থেকে বাদ চলে গেল। আচ্ছা, কোথাও গিয়ে এই যে এসআইআরটা হলো, এটা তো বিজেপির ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়ালো না। দেখুন এসআইআর কি হয়েছে, এসআইআর কেন হয়েছে এ নিয়ে আমি ব্যাট করতে আসিনি, কারণ মনে রাখতে হবে যে এসআইআরটা কিন্তু না আপনাদের যে মূল ভোট যেটা মতুয়া সম্প্রদায়, বহু মতুয়া মানুষের নাম তো বাদ চলে গেল। প্রথম কথা মনে রাখতে হবে যে এসআইআর করেছে কারা, এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু বিজেপি চালায়, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট চালায়, এটা অটোনমাস বডি। অতএব এসআইআর কি হয়েছে, এসআইআর এ কারা বাদ পড়লো, কেন বাদ পড়লো, এর জবাব কিন্তু আমরা দিতে আসিনি, কারণ বিজেপি কিন্তু এসআইআর করাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তো বারবারই বলছে এই যে এসআইআর হলো এবং নির্বাচন কমিশন এসআইআর করলো, কিন্তু নির্বাচন কমিশন কোথাও গিয়ে বিজেপির দালাল, কোটান করে এই কথাই বলছে। এটা তো মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলতে পারেন। মুখ্যমন্ত্রী এটা কেন বলছেন না যে এই যে আমাদের এখানে যারা পে কমিশন পাচ্ছে তারা 6 পে কমিশন পাচ্ছে। আমরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বলে গেছেন যে আমরা ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে 7th পে কমিশন সরকারি কর্মীদের জন্য ঘোষণা করব। যেখানে পুরো ভারতবর্ষ জুড়ে 8th পে কমিশন হতে চলেছে, সেখানে আমাদের এখানে 6th পে কমিশনের বেতন পায়। স্বরাষ্ট্রমন্ত্রীও ঘোষণা করেছেন যে আমরা ক্ষমতায় আসার পরে ডিসেম্বর মাসের মধ্যে আমরা যে প্রায় 6 লক্ষ যে এখানে সরকারি পদ, যেগুলোকে এরা যেখানে কোনো নিয়োগ নেই গত কয়েক বছর ধরে, এই 6 লক্ষ সরকারি পদে আমরা নিয়োগ করব। মানে 6 লাখ লোকের চাকরি হবে, সরকারি চাকরি হবে। 2.5 লক্ষ যে সরকারি পদ যেগুলো এরা ডিফাং করেছে, মানে অবলুপ্তি করে দিয়েছে, সেগুলোকে আমরা ফিরিয়ে আনবো। মানে আরো 2.5 লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে। যদি আমরা দেখতে যাই, রেল তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেখানে দাঁড়িয়ে রেলে এত সংখ্যক আমি আসছি ফাঁকা সিট, তো ন্যাচুরালি এই যে 8.5 লাখ ছেলে মেয়ে সরকারি চাকরি পাবে, যখনই 8.5 এত লোকের চাকরি হচ্ছে এবং 7th পে কমিশন লাগু হচ্ছে, অটোমেটিক্যালি যারা এখানে ক্যাজুয়াল কর্মী আছেন, নবান্ন সহ বিভিন্ন জায়গায় ক্যাজুয়াল কর্মী আছেন, যারা ক্যাজুয়ালি চাকরি করেন, একটা সাম্মানিক পায়, মানে মাসে 15 থেকে 18 বা 20 হাজার টাকা। যদি সরকারি কর্মীদের মাইনে বাড়ে তাহলে অটোমেটিক তাদের মাইনেও বাড়বে। অমিত শাহ এটাও বলেছেন যে নারীর ক্ষমতায়নে, মহিলা ক্ষমতায়নের জন্যে আমাদের এখানে ডাবল ইঞ্জিন সরকার হলে পরে আমরা 5,700 কোটি টাকা মহিলাদের জন্য ব্যয় করব। অমিত শাহ এটাও বলেছেন যে যে লক্ষ্মীর ভাণ্ডার চলছে এটা চলবে, উল্টে আমরা বেশি দেবো। তো আমরা তো পশ্চিমবঙ্গের আমাদের মূল বিষয়টা হচ্ছে যে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে যে 26-এর নির্বাচন, এটা কিন্তু ক্ষমতায় আসার লড়াই বললে ভুল হবে। এটা ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকলে পরেই ভারতবাসী সুরক্ষিত থাকবে, ভারতবর্ষ সুরক্ষিত থাকবে। আমি যে প্রসঙ্গে ছিলাম, আপনি হয়তো প্রসঙ্গটা এড়িয়ে গেলেন কোনোভাবে, যে রেলে বহু সংখ্যক কিন্তু শূন্য পদ এখনো পর্যন্ত ফুলফিল হচ্ছে না। রেলের শূন্য পদ যেটা আছে, সেখানে রেলের যেখানে চাকরি হয় সেখানে ওরা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন অনুযায়ী চাকরি হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে পোস্ট কেন ছাড়া হচ্ছে না? রেলের যে সমস্যাটাগুলো আপনি বলছেন, রেলের তো কোনো সমস্যা নেই, রেলে ওরা বিজ্ঞাপন দেয়। এখানকার মতো তো নয় যেখানে যেমন বিজ্ঞাপন না দিয়ে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়। এখানে 26,000 ছেলে মেয়ের যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়, রেলের সব রিক্রুটমেন্ট স্ক্যামের কোনো ব্যাপার নেই। আমরা স্বচ্ছ পদ্ধতিতে আমরা চাকরি করাই এবং তা পরীক্ষা হয়, সেখানে চাকরি পায়। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। 2018 সালে যে পরীক্ষা হয়েছিল, 2018 সালের পরীক্ষার রেজাল্ট বেরোলো প্রায় কোভিডের পর, 2021-22 নাগাদ রেজাল্ট বেরোলো রেলের। তাহলে এটা কি ডিলে নয়? না, আমার যেটা মনে হচ্ছে যে আমাদের তো এখানে যে মূল যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আলোচনা করতে পারি 26-এর নির্বাচন। রেলের সঙ্গে 26-এর নির্বাচন কোনো সম্পর্ক নেই। রেলমন্ত্রী সে আজ থেকে 3-4 দিন আগে পার্লামেন্টে দাঁড়িয়ে একটা সাংঘাতিক কথা বলেছেন
যে পশ্চিমবঙ্গে রেল মন্ত্রক যে কাজগুলো অলরেডি করেছে, 106টি অমৃত স্টেশন হয়েছে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তো উনি শুধু রেলের স্টেশনগুলো রং করতেন। আমরা 106টি অমৃত স্টেশন করেছি, অমৃতঘরের স্টেশন করেছি। রেলমন্ত্রীটাও বলেছেন যে রেলের যে উন্নয়নগুলো যেখানে আটকে আছে সেখানে মমতা ব্যানার্জি সরকারের অসহযোগিতার জন্যই আমরা উন্নয়ন করতে পারিনি। বহু জায়গায় আমরা যেমন নোয়াপাড়া থেকে ব্যারাকপুরের যে মেট্রোর কানেকশন আমরা করতে পারিনি বিকজ অফ জমি প্রবলেম। জমি মমতা ব্যানার্জির দিকে আমরা করে দেবো। আচ্ছা, কোথাও গিয়ে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার সরকার বারবারই বলছে বিজেপি ক্ষমতায় আসছে সরকারি কোনো কিছু থাকবে না, সমস্ত কিছু প্রাইভেটাইজেশন হবে। না, এরকম কোনো কিছু নেই। এটা কবে বলেছেন মুখ্যমন্ত্রী আমি জানি না। আমাদের যে সারা ভারতবর্ষে যে আমরা তো বহু জায়গায় 22টা জায়গায় আমরা সরকারে আছি। মুখ্যমন্ত্রী যে কোনো বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন সব তো বেঁচে দিয়েছেন। মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন, আপনি কেন এটা বলছেন না? মুখ্যমন্ত্রী তো কদিন আগে ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে বলেছেন যে ওই কমিউনিটি মানে মুসলমানরা যদি একজোট হয় বা আপনাদের খতম করতে 1 সেকেন্ড লাগবে 12টা বাজাতে। মুখ্যমন্ত্রী ওটাও তো বলেছেন। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে মুসলমানরা একজোট হয়ে হিন্দুদের খতম করবে 1 সেকেন্ডে, 12টা বাজিয়ে দেবে। সেটা কেন বলছেন? তাহলে এখানে বলুন, মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক চেয়ারে বসে আছেন, সেই সাংবিধানিক চেয়ারে উনি যে শপথ নিয়ে বসেছিলেন যে আমাদের এখানে পশ্চিমবঙ্গকে রক্ষা করার শপথ, পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার শপথ, সেখানে উনি ওই চেয়ারে বসে উনি বলছেন যে 1 সেকেন্ডের মধ্যে একটি কমিউনিটি মানে তার যে দুধেল গাই যাদের ভোটে উনি ক্ষমতায় আছেন তাদের উস্কে দেবেন এবং তারা গিয়ে বাঙালি হিন্দুদের খতম করে দেবে 1 সেকেন্ডে। এটা কি ধরনের কথাবার্তা? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। একদম। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এর আগে যখন হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে 70% হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবো, ভাগীরথীতে ভাসিয়ে দেবো। আমরা না হুমায়ুন কবির বলেছিলেন যে 70% মুসলমান, 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তখন উনি ছিলেন মমতা ব্যানার্জির এমএলএ। এটা সব একই সুরে কথা বলে। তারপরে তো হুমায়ুন কবির বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর উস্কানিতেই আমি এসব কথা বলেছি। এর জন্য হুমায়ুন কবিরকে কিন্তু সাসপেন্ড হতে হয়েছিল। কিন্তু আমরা যখন দেখি যে ফিরহাদ হাকিম তিনি ইসলামী দাওয়াতের কথা বলেন তখন মুখ্যমন্ত্রী চুপ। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম দেখুন, এখানে তো একটা অদ্ভুত দ্বিচারিতা আমরা মুখ্যমন্ত্রী লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন কেন? তিনি বাবরি মসজিদ করতে চাইছেন বলে। হ্যাঁ, এবার সেই হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের শিলান্যাস করলেন তিনি কিন্তু শিলান্যাসটা করতে দিলেন এবং হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করলেন না। তার মানে ওইখানে ওনার দুধেল গাই, ওখানে উনি তুষ্টিকরণের রাজনীতি করলেন। কারণ উনি জানেন বাবরি মসজিদের শিলান্যাস যদি আটকায় তাহলে উনি যে এই যে মুসলিম ভোটারদের দোকান খুলে বসেছেন, ভোট ব্যাংক খুলে বসেছেন, এটা শেষ হয়ে যাবে। একেবারেই আমরা দেখছি যে বারবার কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে। মদন মিত্র তিনি বলছেন ভবানীপুরটা কিন্তু নন্দীগ্রাম নয়, এখানে আলো জ্বলে, এখানে জেনারেটর আছে, এখানে বড় বড় আলো আছে, যার জন্য এখানে কিন্তু লোডশেডিং হয় না, শুভেন্দু অধিকারী জিততে পারবেন না, ও পাগল হয়ে গেছে। না দেখুন, মদন মিত্র তো নিজেই পাগল। মদন মিত্র কদিন আগে বলেছেন রাম নাকি মুসলমান ছিলেন। আচ্ছা, মদন মানে মদ অন, ওনার 24 ঘন্টায় মদ অন থাকে। অতএব মদন মিত্র একজন মাতাল। উনি কি বললেন তাতে পশ্চিমবঙ্গের মানুষের কিছু যায় আসে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে শুভেন্দু অধিকারী 25 লক্ষ ভোটে হারাবো। দেখুন, মুখ্যমন্ত্রীর ভবানীপুরে ইতিমধ্যেই 47,000 ভোট বাদ গেছে এসআইআরে। মুখ্যমন্ত্রী জিতে দেখাক না। ওনাকে তো আমরা কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। উনি তো 21 সালে শুভেন্দু অধিকারীর কাছে 1200 ভোটে হেরেছিলেন। তারপরে ওনাকে ভবানীপুর থেকে জিততে হয়েছে। তো মুখ্যমন্ত্রী এবার জিতে দেখাক না। একেবারেই আমরা দেখছি বারবার বিজেপির দিকে আঙুল উঠছে, বলা হচ্ছে বিজেপির যে এসআইআর হলো এর ফলে বিজেপির ভোট অনেকটা অংশে কমে গেল, মতুয়া ভোট অনেকটা অংশে কমে গেল, যে প্রসঙ্গে আমরা আগে ছিলাম। দেখুন, কি বলুন? হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন একবার। এবার সেখানে দাঁড়িয়ে কি সত্যি এসআইআরটা বিজেপির জন্য একটা নেগেটিভ পয়েন্ট? আপনি যদি তৃণমূলের প্রার্থী তালিকার দিকে তাকান তাহলে দেখুন ওরা কি প্রার্থী তালিকা করেছে। আনপ্রেসিডেন্টেড যে 74 জন সিটিং এমএলএ কে তৃণমূল বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওরা কতটা প্যানিক যে এবারে ভোটে ওরা হারতে চলেছে। তাহলে কোনো দল দেখা গেছে যে 74 জন সিটিং এমএলএ কে বসিয়ে দেয়। এরপরে দেখুন মানুষ কাদের ভোট দেবে, কোন তৃণমূল প্রার্থীকে ভোট দেবে, তৃণমূলে কারা কারা প্রার্থী পদ পেয়েছে এর লিস্টটা শুনে রাখুন। এসএসসি কেলেঙ্কারিতে জড়িত পরেশ অধিকারী টিকিট পেয়েছে তৃণমূলের। রেশন কেলেঙ্কারিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক বালু টিকিট পেয়েছে এবং অ্যারেস্ট হয়েছিল বালু, টিকিট পেয়েছে, ইডি অ্যারেস্ট করেছিল।
রেশন বন্টন কেলেঙ্কারিতে অভিযুক্ত শঙ্করাড্ডর মেয়ে টিকিট পেয়েছে। ধর্ষণ মামলায় অভিযুক্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে এসেছিল, ওকে টিকিট দিয়েছে। ভারতবর্ষের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করেছে যে ওদের মন্ত্রী ছিল অখিলগিরি, তাকে টিকিট দিয়েছে। জেল খাটা মদন মিত্র, তাকে টিকিট দিয়েছে। সারদা নারদাতে যুক্ত মদন মিত্র, তাকে টিকিট দিয়েছে। জেল খাটা কুণাল ঘোষ, তাকে টিকিট দিয়েছে। শওকত মোল্লা, যে শেখ শাহজাহান পার্টিতে পুরো শেখ শাহজাহানকে পেছন থেকে সাপোর্ট করেছে এবং এখানে জেহাদি কার্যক্রম চালায়, শওকত মোল্লাকে টিকিট দিয়েছে। জাহাঙ্গীর খানের ভাইপো টিকিট পেয়েছে। এই তো হচ্ছে ওদের ফিরাদ হাকিম, যিনি বলেছিলেন যে 50% বাঙালি হিন্দুর তো উর্দু বলা উচিত, তাকে টিকিট দিয়েছে। তৃণাঙ্কুর ভট্টাচার্য, যে কলেজ দুর্নীতির মূল কারিগর, মানে কলেজে যে দুর্নীতি এবং যে শিক্ষায় রাজনীতি যে করেছে, তৃণাঙ্কুরকে টিকিট দিয়েছে। নারায়ণ গোস্বামী, গরু পাচার যে অভিযুক্ত গরু পাচারকারী, তাকে টিকিট দিয়েছে। অরূপ বিশ্বাস, যিনি বাংলা সিনেমা খেলাধুলার জগৎটাকে তুলে দিয়েছেন, তাকে টিকিট দিয়েছে। সম্প্রতি মেসি কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তাকে টিকিট দিয়েছে। লিস্টগুলো শেষ নেই। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, যে অভয়ের বডিটাকে অন্যায়ভাবে পুড়িয়ে দিয়েছিল যাতে সেকেন্ড পোস্টমর্টেম না হয়, তার ছেলে তীর্থঙ্করকে টিকিট দিয়েছে। আচ্ছা, এখানে শেষ করি, মানুষের জানা উচিত, আপনার টিভির মাধ্যমে সবাই জানবে, সবাই শুনে নিন ভালো করে। উদয়ন গুহ, যিনি বিরোধীদের হুমকি দেন এবং অপারেশন সিন্দুরের বিরোধিতা করেছিলেন, উদয়ন গুহকে টিকিট দিয়েছে। মলয় ঘটক, কয়লা কেলেঙ্কারিতে যুক্ত, কোল স্মাগলিংয়ে যুক্ত, তাকে টিকিট দিয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি বলেছিলেন যে ওয়াকফ আইনের বিরোধিতা করে আমি কলকাতাকে স্তব্ধ করে দেবো 1 সেকেন্ডে, তাকে টিকিট দিয়েছে। চন্দ্রনাথ সিনহা, শিক্ষক নিয়োগে যুক্ত, ওনার প্রায় 10-12টা সম্পত্তি ইডি অলরেডি অ্যাটাচ করেছে, চন্দ্রনাথ সিনহাকে টিকিট দিয়েছে। একেবারে নির্মল ঘোষ অর্থাৎ নান্টু ঘোষের ছেলে, তাকে টিকিট দেওয়া হলো। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন অভয়ার মা। সেখানে দাঁড়িয়ে এবার কি বিজেপির গড় পানিহাটিটা একটু শক্ত হলো? পাশাপাশি আমরা যদি দেখি বারাসাতটাও কি বিজেপির জন্য একটু শক্ত ঘাঁটি হলো? দেখুন, প্রথম কথা মনে রাখতে হবে যে অভয়ার মাকে নিয়ে আমরা রাজনীতি করতে আসিনি। কারণ যে মা বাবা তার একমাত্র মেয়ে এত কষ্ট করে ডাক্তার বানিয়েছে, সেই মেয়েটিকে সরকারি হাসপাতালে তাকে রেপ করে নৃশংসভাবে মার্ডার করা হলো। তারপরে অভয়ার মাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নানান রকমের স্ববিরোধী মন্তব্য এবং সেই ফ্যামিলির পাশে দাঁড়ানো তো দূরে থাক, উনি আরজি করের ঘটনার 2 ঘন্টার মধ্যে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল সেগুলোকে তিনি ধ্বংস করে দিলেন যাতে দোষীরা শাস্তি না পায়। বডিটাকে নিয়ে গিয়ে বেলাই নিয়ে পুড়িয়ে দেওয়া হলো যাতে সেকেন্ড পোস্টমর্টেম হলে যাতে দোষীরা ধরা পড়ে, সে চেষ্টা উনি করলেন। এরপরে অভয়ের মা যখন মুখ্যমন্ত্রীর কাছে বারে গিয়ে অ্যাপিল করেছেন যে আমার মেয়ের যে যারা অপরাধী তাদের শাস্তি দেওয়া হোক, মুখ্যমন্ত্রী সেই সাড়ায় কান দেননি। তাই অভয়ের মা বাধ্য হয়ে যেখানে উনি জাস্টিস পেতে পারেন সেখানে উনি জয়েন করেছেন। এবং পানিহাটির মানুষ, কি মনে হয় পানিহাটির মানুষ এবারে অভয়ের মাকে হাত তুলে আশীর্বাদ করবেন। ওখানে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা দেখছি একদিকে অভয়ার মা এবারের প্রার্থী তালিকায় রয়েছে, বিজেপির প্রার্থী তালিকায়, অপরদিকে আমরা দেখছি তামান্নার মা কালীগঞ্জ থেকে, তিনি কিন্তু রয়েছেন বামেদের প্রার্থী তালিকায়। কোথাও গিয়ে কি এবার অভয়া, তামান্না এদের মতো যারা আছে, যাদের হয়তো আমরা হারিয়েছি ইতিমধ্যেই, তারা কি এবার 26-এর ইলেকশনের পর কোথাও গিয়ে বিচার পাবে? আমাদের এখানে 2 রকম পলিটিক্স হয়, একটা হচ্ছে অর্গানাইজেশনাল পলিটিক্স আর একটা হচ্ছে ইলেকটোরাল পলিটিক্স। আমরা হচ্ছি অর্গানাইজেশনাল পলিটিক্সের লোক, মানে সংগঠন করতে এসেছি। আচ্ছা। আর কিছু লোক আছে যারা টিকিট পেতে এসছে, মানে রাজনৈতিকভাবে লড়তে এসছে। যদি সবাই সংগঠনের লোক রাজনীতি চলে যায় তাহলে এই যে যাদের দেখছেন টিকিট পেয়েছে তাদের পেছন থেকে সাপোর্ট যোগাবে কারা? আমরা হচ্ছে সংগঠন পাকাপোক্ত করে রাজনীতির লোকেদের এমএলএ করতে এসছি। আচ্ছা, শুধু রাজ্য স্তর বা কেন্দ্র স্তরের সংগঠন শক্ত হলেই কি হবে? একেবারে জেলা স্তরের যে সংগঠন, সেই সংগঠন তো এখনো পর্যন্ত বিজেপির তেমন একটা শক্ত নয়। দেখুন, আমি টেলিভিশন ক্যামেরার সামনে ভারতীয় জনতা পার্টির সংগঠন নিয়ে আলোচনা করতে বসিনি। এগুলো তৃণমূলে হয়, তৃণমূলের সঙ্গে কথা বলতে পারে। একদম। 26-এর ভোট নিয়ে কতটা আশাবাদী? আমি শুরুই করেছিলাম যে 26-এর নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন। মৃত্যু ঘণ্টা বেজে গেছে, সময়ের অপেক্ষা, মমতা ব্যানার্জির ডেজ আর নাম্বারড। 7ই মে এই তোলামূল সরকারের, মামাটি সরকারের
অ্যাকর্ডিং টু সংবিধান শেষ দিন, আর 42 দিন বাকি আছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অপেক্ষা করুন। এই সরকার যেতে চলেছে, মমতা কিন্তু ব্যানার্জি নেই। কিন্তু গ্রাউন্ড জিরোর সার্ভে তো বলছে এবার বিজেপি 112 থেকে 114। কোন গ্রাউন্ড জিরো সার্ভে দেখান? আমি তো কোনো সার্ভে জানি না এরকম কিছু। আমার কাছে কোনো সার্ভে এখন অবধি নেই যেখানে বলছে বিজেপি 112। আমার কাছে কোনো সার্ভে নেই। শো মি ওয়ান সার্ভে। আমাদেরই একটি সার্ভে আছে, আমরা পাবলিশ করব খুব তাড়াতাড়ি। আপনি পাবলিশ করুন, তারপর আমরা আমাদের মতো কথা বলবো। আপনারা পাবলিশ করুন, আমি জানি না কিছু কি সার্ভে হচ্ছে। সবে তো ভোট ঘোষণা হলো আজকে, সরি ভোট ঘোষণা হলো 2 দিন আগে, সবে তো প্রার্থী ঘোষণা হলো আজকে, এত রাতে সার্ভে করতে হবে? এই যে জোর কদমে প্রচার যে চলছে বিভিন্ন জায়গায়, এখানে কি এই প্রচারে কি একইভাবে চালসনন্দিকেও দেখা যাবে প্রচারে? অবশ্যই। আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, রাজ্যের মুখপাত্র, এবং আমি ভারতীয় জনতা পার্টির গত 5.5 বছর ধরে আমি রাজ্য সভাপতি ছিলাম সংখ্যালঘু মোর্চার, ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার। আমি 2টো রাজ্যের দায়িত্বে ছিলাম, মেঘালয়ের দায়িত্বে ছিলাম। তো দল ন্যাচারালি আমাদের মতো সাংগঠনিক লোকেদের দলের বিভিন্ন কাজে ব্যবহার করে। আমরা দলের সৈনিক, দলের কাজ করতে এসেছি, দল যেভাবে ব্যবহার করে সেভাবেই কাজ করব। একেবারে শেষ প্রশ্ন করব, যদি এবার 26-এ বিজেপি সরকারে আসে, তাহলে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর মুখ কি? আমরা তো মুখ্যমন্ত্রীর মুখ আগে থেকে ঘোষণা করি না। এই যে মধ্যপ্রদেশের যে মুখ্যমন্ত্রী হয়েছে, যে ওড়িশায় মুখ্যমন্ত্রী হয়েছে, রাজস্থানে মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার আগের দিন উনি জানতেন না যে উনি মুখ্যমন্ত্রী হবে। আমরা মুখ্যমন্ত্রীর মুখকে এভাবে, বিজেপি রাজনীতি হয় না। বিজেপি সাংগঠনিক দল, সংগঠন ঝাঁপিয়ে পড়া, মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়া। অতএব আমরা সংগঠন নিয়ে লড়ছি। বা 4 মে আপনি আমাকে প্রশ্ন করবেন, তখন আমরা এই নিয়ে উত্তর দেবো। ধন্যবাদ দাদা, আমরা কথা বললাম চালতার সঙ্গে। আমাদেরও নজর থাকবে এবার মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। ভবানীপুর থেকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু অধিকারী। এবার কি মুখ্যমন্ত্রীর পদে আমরা দেখতে পারি শুভেন্দু অধিকারীকে? সেদিকে নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা, সত্যের সাথে সবার পাশে।